ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। স্পোর্টস লাইভ শুরু করছি পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজের প্রসঙ্গ দিয়ে। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সকালে এক ফ্লাইটে রাজধানী থেকে চায়ের দেশে পৌঁছান বাবর রিজওয়ানরা। আগামী 16 মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। সিরিজের সমতায় ফিরতে পাকিস্তানকে এই ম্যাচ জিততেই হবে। বিপরীতে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ। সেই সম্ভাবনা জোরালো করেছে আবহাওয়ার পূর্বাভাসও। সিলেট টেস্টে বেশিরভাগ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর আগে ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ দিনের রোমাঞ্চে পাকিস্তানকে 104 রানে হারিয়েছে টাইগাররা। শুধু পাকিস্তানের বিপক্ষে একটা জয় নয়, সাম্প্রতিক সময়ে টেস্টে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। এই ফরম্যাটে এমন ধারাবাহিক ফলের পেছনের কারণ ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরের প্ল্যানিংয়ের। এমন দাবি বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নুর। মিরপুরে টেস্টের প্রথম ইনিংসকে ব্যাটিং জয়ের টনিক পাচ্ছেন নান্নু। এদিকে দ্রুততম সময়ে বিসিবির নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বোর্ড, এই দাবি অ্যাডহক কমিটির এই সদস্যের। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর খুশির জোয়ার বইছে এখন বিসিবিতে। তবে বিশ্রামের সুযোগ নেই, কারণ বুধবার সকালেই সিলেট পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশ ধরেছে রাতের ফ্লাইট, কিন্তু সকালে পাওয়া ফাঁকা কয়েক ঘন্টার স্লটে বিশ্রাম না নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট হাজির মোমিনুল হক। ঢাকা টেস্টে ভালো ব্যাটিং করা এই ব্যাটার জিমে ঘাম ঝরিয়ে প্রস্তুতি সেরেছেন দ্বিতীয় টেস্টের জন্য। মিরপুরে শান্ত মোমিনুল মুর্শিদের দারুণ ব্যাটিংয়ের পর মিরাজ ও নাহিদ রানার ফাইফার কেড়েছে নজর। তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে প্রথম ইনিংসের 413 রানের পুঁজি জয়ের ভিত করে দিয়েছে টাইগারদের। ফার্স্ট ইনিংসে ভালো ব্যাটিং করা, কারণ ফার্স্ট ইনিংসে উইকেটের মধ্যে একটু ময়েশ্চার থাকে, তারপরে একটু ফ্রেশ ডে, বোলাররা একটু অ্যাডভান্টেজ পায় প্রথম সেশনটায়। সেদিকে আমরা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছি এবং ওই জায়গায় যে 400 রানটা করা ফার্স্ট ইনিংসে, এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যকে লম্বা সময়ের পরিকল্পনার ফসল বলছেন নান্নু। ঘরের মাঠে জয়গুলো অ্যাওয়ে ম্যাচেও কনভার্ট করতে এই স্পোর্টিং উইকেটে খেলাটা চালিয়ে যেতে হবে টাইগারদের। ভবিষ্যতের সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করলে আরও উন্নতি করবে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস নান্নুর। যে 7 বছর ধরে আমরা এটা নিয়ে কিন্তু একটা কাজ করছিলাম এবং কীভাবে এটাকে কম্পিটিটিভ ক্রিকেট করা যায়, উইকেটে যাতে 6 mm ঘাস যাতে মেনটেন করা হয়। বল চেঞ্জ করেছি আমরা, ডিউক বলে এসেছি ডোমেস্টিক ক্রিকেটে, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো ওটা সব কিছু মিলে কিন্তু বিপুল পরিবর্তন এনেছি। এদিকে পাকিস্তান সিরিজের মাঝেই বিসিবির অ্যাডহক কমিটি এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। বুধবার 3 সদস্যের নির্বাচন কমিশনের নাম প্রকাশ করেছে বোর্ড। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্যরা হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার গাজীপুর, ও এনএসির ডেপুটি সেক্রেটারি ও ডাইরেক্টর ABM এহসানুল মামুন। যে প্রক্রিয়া এডহক কমিটি হয়েছিল এবং এডহক কমিটিটার প্রথম কাজে ছিল সুষ্ঠুভাবে নির্বাচনটা দেওয়া। তো আমরা এটা খুব তাড়াতাড়ি এই জিনিসটা গুছিয়ে নিতে পেরেছি এবং প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে। তো এখন সময় ব্যাপার। তো আমরা আশা করছি যে আমাদের যে মেয়াদের অলমোস্ট 20-25 দিন আগেই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে 10 থেকে 15 জুনের মধ্যেই হবে বিসিবি পরিচালনা পরিষদের পরবর্তী নির্বাচন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে দাপট দেখানো তাইজুল নাহিদ রানাদেরও বড় উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে 2 ইনিংসে 101 এবং 87 রান করে আইসিসি র্যাঙ্কিংয়ে 16 ধাপে এগিয়েছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। বর্তমানে 23 নম্বরে থাকা শান্তই এখন টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার। 2 ধাপে এগিয়ে 26 নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। টানা 5 ইনিংসে 50 রেকর্ড করে 12 ধাপে এগিয়ে মুমিনুল হকের অবস্থান এখন 35-এ। বোলিংয়ে বড় সাফল্য এসেছে। ক্যারিয়ার সেরা 13 নম্বর অবস্থানে উঠে এসেছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর 5 উইকেট শিকারে ক্যারিয়ার সেরা 64 নম্বরে এসেছেন পেস সেনসেশন নাহিদ রানা। পাকিস্তানের সমস্যাটা আসলে কোথায়? রান তাড়ার ক্ষেত্রে এক ধরনের মানসিক জড়তার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের কাছে টেস্ট হারের পরেই মন্তব্য করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান এবং ধারাভাষ্যকার রামিজ রাজা। তীব্র সমালোচনা করেছেন ক্যাপ্টেন শান মাসুদের, যার নেতৃত্বে 15 ম্যাচের 11টিতে হেরেছে পাকিস্তান।
জয় পরাজয় খেলারই অংশ, কিন্তু পরাজয়ের ধরনটা অনেক বড় বিষয়। একটি দলের লড়াই করে হারা উচিত, যে দেখানো এবং শেষ পর্যন্ত লড়াই করা উচিত। বর্তমানে পাকিস্তান একটি মানসিক জড়তার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে। গত 3 বছরে 5 বার রান তাড়ায় তারা 4টিতেই হেরেছে। শান মাসুদের নেতৃত্বে দলের বারবার ব্যর্থতা এই আত্মবিশ্বাস ও বিশ্বাসের অভাবকে আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তানের ব্যর্থতার গল্পটা তো আমরা শুনলাম, রমিজ রাজা কেমন মন্তব্য করেছেন। অন্যদিকে আলোচনা বা চর্চা অনেক বেশি মাত্রায় হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময় টেস্ট ম্যাচ ক্রিকেটের ডমিনেশনের জায়গাটা নিয়ে। একটা বিষয় তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের পেস বোলিং ইউনিটের একটা দৃশ্যমান উন্নতির জায়গা লক্ষ্য করা গেছে। আমাদের কাছে কয়েকটি উপস্থাপনার জায়গা আছে, সেই উপস্থাপনার জায়গাটা যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই। আমরা যদি কলেবরটাকে একটু ছোট করি, 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত টেস্টে বাংলাদেশের সেরা বোলার কারা ছিলেন, কাদের কি অবস্থা ছিল, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে টেস্টে বাংলাদেশের সেরা বোলারদের ক্ষেত্রে আমরা যদি আমাদের প্রেজেন্টেশন বা উপস্থাপনার জায়গাটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে যে বিষয়টা দেখা যায় যে 2015 থেকে 19 সালের মধ্যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং আবু জায়েদ চৌধুরী রাহি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে শুরুর 3 জনই কিন্তু স্পিন বোলার, অর্থাৎ 5 জনের মধ্যে 3 জন স্পিন বোলার ছিলেন সেই সময়টাতে, যেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। তবে আপনি যদি সর্বশেষ 3 বছরের পরিসংখ্যানটা লক্ষ্য করেন, আমরা যদি পরের পরিসংখ্যানের পাতাটাতে যাই 2024 থেকে 2026 সাল পর্যন্ত, সেই জায়গাটাতে একটা খুব উল্লেখযোগ্য পরিবর্তনের জায়গা শেষের এই 3টা জায়গাতে হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, অর্থাৎ 3 জন পেস বোলার কিন্তু সর্বশেষ 3 বছরে বা সর্বশেষ 2 বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ডমিনেটিং পর্যায়ে এসেছেন। বিশেষ করে তাসকিন আহমেদের গড়ের জায়গাটা যদি আমরা বলি, তাহলে রান প্রতি উইকেট টেকিংয়ের যে হারটা, সেটা অন্য সবার চাইতে বেশি। তার মানে একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে টেস্ট উন্নতির পেছনে পেস বোলারদের যে চমৎকার আগ্রাসন এবং পেস বোলারদের উন্নতির জায়গা, সেটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা পরিসংখ্যান ছোট্ট করে দেখে আরও বেশি মাত্রায় বুঝতে পারবো যে আসলে টেস্টে বাংলাদেশ কেমন করেছে। সর্বশেষ 10টা টেস্টে প্রতিপক্ষের 20 উইকেট নিয়েছে বাংলাদেশ 5 বার, প্রতিপক্ষের 19 উইকেট নিয়েছে বাংলাদেশ 1 বার, অর্থাৎ আপনি 6টা টেস্ট ধরতে পারেন যেখানে আসলে প্রতিপক্ষের প্রায় 20 উইকেট বাংলাদেশ নিয়ে ফেলেছিল এবং প্রতিপক্ষকে অল আউট করেছে 20 ইনিংসের মধ্যে 14 বার। সুতরাং এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে টেস্ট ম্যাচ ক্রিকেটে উন্নতির ধারাবাহিকতার জায়গাটা কেমনভাবে আমরা দেখতে পেয়েছি, এবং এক্ষেত্রে পেস বোলারদের আগ্রাসন বা পেস বোলারদের ডমিনেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে বাংলাদেশের বিপক্ষে এই হারটাকে কোনোভাবে মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে পারফরমেন্সের ক্ষুধা নেই বলছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের সাবেক ওপেনারের প্রশ্ন, টানা ব্যর্থতার পরও শান মাসুদ কেন ক্যাপ্টেন? আরেক সাবেক ওপেনার কামরান আকমল বলেছেন তিনি বৃষ্টির জন্য দোয়াও করেছিলেন। The pressure is on Pakistan. Delivery cannot turn out to be a wicket-taking delivery. It has been a really good test match. And the dilemma at the moment. মোহাম্মদ রিজওয়ানরা ম্যাচটা বাঁচাতে পারেননি। ছবির মতো শেষ হাসিটাও বাংলাদেশি হেসেছে দেশ জুড়ে, তাই লিটন, শান্ত, তাইজুল রানাদেরই বন্দনা। উল্টো গল্প অন্য মুলুকে। মিরপুর টেস্টে 104 রানে হেরে প্রথম বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারল পাকিস্তান। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে হারল টানা 3 টেস্টে। তাতেই সাবেক ক্রিকেটারদের তোপের মুখে শান মাসুদরা। আহমেদ শেহজাদ থেকে কামরান আকমল সমালোচনার তীরে বিদ্ধ করেছেন সবাই। বাংলাদেশের বিপক্ষে এই হার মেনে নিতে পারছেন না শেহজাদ, কামরান। সিলেক্টরদের দল নির্বাচন পদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন তারা। বিশেষ করে শেহজাদের মতে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে পারফরমেন্সের ক্ষুধা নাই। এমনকি টানা ব্যর্থতার পরও কেন শান মাসুদ অধিনায়ক? পাকিস্তানি সাবেক ওপেনারের প্রশ্ন সেখানেও। অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটারের চেয়ে তরুণ 2 ক্রিকেটারের মধ্যে অনেক বেশি ক্ষুধা দেখেছি। বারবার ব্যর্থতার পরও একই ক্রিকেটারদের নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। আপনি পাকিস্তান ক্রিকেটের দিক নির্দেশনা একটা তথ্যে বুঝতে পারবেন। একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে 9ম ও অন্যটায় 7ম হওয়ার পরও শান মাসুদ অধিনায়ক। পাকিস্তান ক্রিকেট এভাবেই চলছে। কামরান আকমল আবার এক ধাপ এগিয়ে। টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য 1-2 ঘন্টা বৃষ্টি হওয়ার দোয়াও করতে চেয়েছিলেন সাবেক এই ক্রিকেটার।
আমি টেস্ট ম্যাচ তো আর বাঁচাতে পারবো না, কিন্তু গতকাল আমি বলেছিলাম যে দোয়া করো যেন 1-2 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে এই টেস্ট ম্যাচ বেঁচে যাবে। কেননা চতুর্থ ইনিংসে 70 ওভার ব্যাট করা এতটাও সহজ কাজ নয়। কিন্তু এখানে বলা হচ্ছিল যে আমরা চেজ করব, বড় ইনিংস খেলবো। এটা তাদের মুখেই মানায় যারা নিয়মিত পারফর্ম করে, মাঠ সবকিছুই দেখিয়ে দেয়। তবে তাদের মুখে ঝরেছে নাহিদ রানাদের নিয়ে প্রশংসা, পাশাপাশি মুগ্ধ করেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বোলারদের একটা দাপুটে দিন গেছে। আলিসের হ্যাট্রিক এবং মৃত্যুঞ্জয়ের ফাইফারে ভিন্ন ভিন্ন ম্যাচে জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক। পিকেএসপিতে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ধানমন্ডি ক্লাব আবাহনী। অন্যদিকে মাহফিজুর রবিনের সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে অগ্রণী ব্যাংক। একই দিনে জয় পেয়েছে ঢাকা লেওপাড এবং সিটি ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দাপুটে একদিন পার করলো বোলাররা। একদিনে ফাইফারের দেখা পেলেন 4 বোলার। বাড়তি চমক হিসেবে হ্যাট্রিক করেছেন আলিস আল ইসলাম। আজিজুল হাকিম, শাহাদাত দীপু আর শামীম পাটোয়ারির 50-তে 303 রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। বড় লক্ষ্য তাড়ায় নেমে আলিস ইসলামের ঘূর্ণি বোলিংয়ে 105 রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। মাত্র 21 রান খরচে হ্যাট্রিক সহ 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আলিস। পিকেএসপি 2 নম্বর মাঠে দাপট দেখিয়েছে আরেক বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। 22 রানে 6 উইকেট নিয়ে প্রায় একাই স্ট্রাইকার্সকে ধসিয়ে দিয়েছেন এই পেসার। মাত্র 80 রানে স্ট্রাইকারদের অল আউট করে 10 উইকেটে ম্যাচ জিতেছে মোহামেডান। ব্যাট হাতে 28 বলে অপরাজিত 50 হাঁকান এনামুল বিজয়। প্রথম বল। টানা 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা আবাহনী পেয়েছে দ্বিতীয় জয়। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। বিকেএসপি 4 নম্বর মাঠে 5 উইকেট নিয়ে প্রতিপক্ষকে আটকে রাখেন মাহফুজুর রাব্বি। রূপগঞ্জের করা 147 রানের জবাবে সৌম্য সরকারের 65 আর জাকের আলীর অপরাজিত 44 রানে 8 উইকেটের সহজ জয় পায় মোসাদ্দেকের দল। এবং 6। ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার। 10-4 আর 3 ছক্কায় সাজানো 127 রানের ইনিংসে ভর করে 293 রান করে অগ্রণী ব্যাংক। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রোহান, নাসির, আরিফদের বোলিংয়ে রূপগঞ্জকে 77 রানে হারিয়েছে অগ্রণী। বিকেএসপি 3 নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবকে 6 উইকেটে হারিয়েছে ঢাকা লেপার্ডস। সৈকত আলীর 50-তে 92 বল হাতে রেখেই 179 রানের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। আরেক ম্যাচে বৃষ্টি আইনে সিটি ক্লাবকে 26 রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফাইফার তুলে ম্যাচ সেরা হয়েছেন ব্রাদার্সের পেসার গোলাম কবির। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মিস্ট্রি স্পিনারদের একটা ডমিনেশন দেখা যাচ্ছে। একটু আগে যেমন আপনারা দেখছিলেন যে আলিস আল ইসলাম কিন্তু একটা চমৎকার হ্যাট্রিক করেছেন। হ্যাট্রিক সহ তিনি 6টা উইকেট নিয়েছেন। এছাড়াও আমরা এর আগে দেখেছিলাম যে প্রথম ম্যাচে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। মোহাম্মদ রুবেল আরও একজন মিস্ট্রি স্পিনার, তিনিও কিন্তু বেশ ভালো বোলিং করছেন এই ঢাকা প্রিমিয়ার লিগে। আমরা একটু 2জন মিস্ট্রি স্পিনারের পরিসংখ্যানটা দেখতে চাই, এখন পর্যন্ত তারা কেমন পারফর্ম করেছেন। আলিস আল ইসলামকে দিয়ে আমরা শুরু করি। আলিস আল ইসলাম এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে 4 ম্যাচে 15 উইকেট নিয়েছেন, 8.20 গড়, অর্থাৎ প্রতি 8 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন এবং ইকোনমির একটা 3.69। বিভিন্ন ধরনের বোলিং তিনি করতে পারেন, ক্যারাম বল করতে পারেন, ট্র্যাডিশনাল অফ ব্রেক করতে পারেন, লেগ স্পিনিং টার্ন করতে পারেন, ভিন্ন ট্র্যাজেক্টরিতে বল করতে পারেন, সব কিছুর ক্যাপাবিলিটি তার রয়েছে। মোহাম্মদ রুবেলের পরিসংখ্যানটা দেখতে চাই, পরের কার্ডটাতে আমরা চলে যাব, অর্থাৎ পরের পরিসংখ্যানটাতে চলে যাব। মোহাম্মদ রুবেল সাম্প্রতিক সময় আরও একজন নতুন মিস্ট্রি স্পিনার। 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, 16.87 তার গড়, ইকোনমির একটা 4.00। অর্থাৎ এখন পর্যন্ত আপনি যদি টপ 5 উইকেট টেকার্স চিন্তা করেন, টপ 5 উইকেট টেকার্সের মধ্যে আলিস আল ইসলাম এবং মোহাম্মদ রুবেল দুইজন আমরা দেখতে পাচ্ছি মিস্ট্রি স্পিনারকে কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগে ডমিনেট করছেন। তাদের প্রতি শুভকামনা জানিয়ে সময় হয়েছে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। আমাদের সঙ্গেই থাকবেন। মরুর বুকে আর্জেন্টিনার সে বিশ্বজয়ের স্মৃতি এখনও টাটকা, কিন্তু এরই মাঝে শুরু হয়ে গেছে 26-এর মহাযজ্ঞ। তুরুপের তাস এনজো ম্যাক অ্যালিস্টাররা তৈরি থাকলেও স্কালোনির মাথায় এখন স্কোয়াড টেনশন। আকুনিয়ার নাকি বার্কো গতির লড়াইয়ের শেষ হাসিটা কার হবে, সেটাই এখন অনেক বড় প্রশ্ন। মাঝ মাঠে দেখা যাবে কি বিস্ময় বালক মাস্তানুয়াকে? 22 জন চূড়ান্ত হলেও বাকি 4টি পজিশন নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে। কারা থাকছেন আলবিসেলেস্তাদের বিশ্বজয়ী মাস্টার মাইন্ডের শেয়ার সারপ্রাইজ প্যাকেজে, দেখে নেব। দিন যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে যাচ্ছে আর্জেন্টিনা প্রেমীদের হৃদস্পন্দন। কাতারের মরুর বুকে সেই ফুটবল যুদ্ধের কথা মনে আছে নিশ্চয়ই। সৌদির সাথে প্রথম ম্যাচ হারের পর যে পরিমাণ লাঞ্ছিত হতে হয়েছিল ভক্তসহ খোদ লিওনেল মেসিকে, শেষ পর্যন্ত সেই লিওর আর্জেন্টিনার কাছেই কর্নিশ করতে হয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। কারণ 36 বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপের সেই সোনালী ট্রফিটা জায়গা পেয়েছিল আর্জেন্টিনা শোকেসে।
আবারও এসেছে সেই মহাযজ্ঞ যার নাম ফুটবল বিশ্বকাপ। প্রস্তুত হচ্ছে প্রতিটি দল, সেই সাথে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনাও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। আর এই প্রস্তুতির মাঝেই বোমা ফাটালো আর্জেন্টিন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানিয়েছে রেডি হয়ে গেছে স্কালোনির স্কোয়াড, 22 জন প্রায় চূড়ান্ত। তবে স্নায়ু যুদ্ধ চলছে 4টি পজিশনের ফুটবলার নিয়ে। এই 22 জন হলো স্কালোনির তুরুপের তাস। গোলপোস্টের অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে মাঝমাঠের ভরসা এনজো ফার্নান্দেজ সহ সবাই তৈরি। মাঝমাঠে ম্যাকঅ্যালিস্টার আর ডিপল তো থাকছেনই, সাথে যোগ দিচ্ছেন তরুণ তুর্কি থিয়াগো আলমাদা আর নিকোলাস পাস। প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে লাউতারো হুলিয়ান আর ফুটবল জাদুকর লিওনেল মেসি তো আছেনই, কিন্তু প্রশ্ন হলো শেষ মুহূর্তে এই বিশ্বজয়ী বাহিনীতে কারা হচ্ছেন সেই সারপ্রাইজ এন্ট্রি। বুড়োহারের ভেলকি দেখাতে অভিজ্ঞ আকোনিয়া, নাকি গতির ঝড়ে প্রতিপক্ষকে কোপকাত করতে তরুণ ভ্যালেন্তিন বার্কো? পঞ্চম সেন্টার ব্যাক হিসেবে কাকে বেছে নেবেন মাস্টারমাইন্ড স্কালোনি? সেনচি নাকি মেদিনা? কার কপালে জুটবে নীল সাদা জার্সি? সবচেয়ে বড় চমক আসতে পারে মাঝ মাঠে। লো সেলসো কি ফিরে পাবে তার জায়গা, নাকি সবাইকে চমকে দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বমঞ্চ কাঁপাবেন তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো? ওদিকে প্রেস্টিয়ানি কি পারবেন নিষেধাজ্ঞার দেয়াল টপকে বিশ্বমঞ্চে নামতে? স্কালোনির মাথায় এখন একটাই চিন্তা, সঠিক কম্বিনেশন। কারণ স্কালোনি জানেন চ্যাম্পিয়ন হওয়া কঠিন, কিন্তু সেই মুকুট ধরে রাখা আরও কঠিন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। সান মারিনোর বিপক্ষে 5 জন ফিফা প্রীতি ম্যাচের জন্য প্রায় 35 জনের প্রাক প্রাথমিক দল গড়েছে বাফুফে। যমুনা টেলিভিশনের হাতে এসেছে সেই তালিকা। সর্বোচ্চ 12 জন ফুটবলার ডাক পেয়েছেন কিংস থেকে, আবাহনী থেকে 6 জন আর মোহামেডান থেকে 3 জন আছেন লিস্টে। এই দল থেকে কিছুটা কমে 24 মে ক্যাম্প শুরু করবেন নতুন হেড কোচ। বিস্তারিত মেহেদি নাইমের প্রতিবেদনে। মাত্র 22 দিন পর 5 জুন সান মারিনো বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে হামজা সুমিত্রা। তার জন্য প্রায় 35 জনের একটা প্রাথমিক দল এসেছে আমার হাতে। সেটাই জানিয়ে দেব আপনাদের কারা কারা থাকছে বাংলাদেশের প্রাথমিক দলে। বাংলাদেশের নতুন হেড কোচ কে হচ্ছেন সেটা এখনও জানা যায়নি। তার মানে দল গোছানো কি থেমে থাকবে? মোটেও নয়। সহকারী কোচ এবং বাফুফে মিলে একটা দল করেছে। কেননা আপৎকালীন সময়ে যদি ভিসা করানো না থাকে ফুটবলারদের, তাহলে কিন্তু কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে তার ব্যাকআপ পাওয়া যাবে না। সেই দলটাই আপনাদের জানিয়ে দিতে চাই। সবচেয়ে বেশি ফুটবলার ডাক পেয়েছে কিংস থেকে, মোট 12 জন। কার্যজটিলতায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মিস করা তপু এবং রাকিব ফিরেছেন দলে। তবে চমক রয়েছে সবচাইতে জিকোকে নিয়ে। এই গোলকিপার আবারও জাতীয় দলের প্রাথমিক লিস্টে। তার সঙ্গে আছেন সতীর্থ শ্রাবণ, তাজউদ্দিন, সাদউদ্দিন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় ডাক পেয়েছে ঢাকা আবাহনী থেকে 6 জন। লিগ টেবিলে 2-এ থাকা আবাহনীর স্কোয়াডে রয়েছেন মিরাজুল ইসলাম, শেখ মুরসালিন, মিতুল মারমা, শাকিল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম এবং কাজিম শাহ। মোহামেডান থেকে ডাক পেয়েছেন 3 জন, রহমত মিয়া, শাকিল আত্তুপু এবং গোলরক্ষক সুজন হোসেন। লিগ টেবিলের 3-এ থাকা ফর্টিস এফসি থেকে ডাক পেয়েছেন 2 জন, মঞ্জুরুর রহমান মানিক এবং আবদুল্লাহ ওমর। তবে ফকিরেরপুল ইয়াংম্যানস এবং আরামবাগ থেকে কোনো ফুটবলারই সান মারিনোগামী দলে ডাক পাননি। রহমতগঞ্জ পিডাব্লিউডি ব্রাদার্স ফকিরপুল থেকে ডাক পেয়েছেন 1 জন করে। রহমতগঞ্জের রফিকুল ইসলাম, পিডাব্লিউডির স্বাধীন, ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া এবং পুলিশের ইসা ফয়সাল। এছাড়া ওভারসিজ প্লেয়ার হিসেবে ডাক পেয়েছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। তবে সান মারিনো দলে নিশ্চিতভাবেই ডাক পাননি কিউবা মিচেল। এবার কোচিং ইউনিট নিয়ে একটু বলতে চাই। যেহেতু হেড কোচ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, তাই আপাতত হাসান আল মামুন, যিনি কাবরেরার সহকারী কোচ ছিলেন, তিনি কিন্তু মূলত এই দলটা গুছিয়েছেন। কেননা নতুন কোচ এই স্বল্প সময়ে এসে কিন্তু দল গোছানো, প্লেয়ার চেনা, প্লেয়ারদের শক্তিমত্তার জায়গাটা কিন্তু একটু বের করতে সময় লাগবে। এবং নিশ্চিতভাবেই সান মারিনোতে সহকারী কোচ হিসেবে যাচ্ছেন হাসান আল মামুন। বাংলাদেশের নবনিযুক্ত হেড কোচ যদি মনে করেন নতুন কাউকে সহকারী কোচ হিসেবে নেওয়া দরকার, তাহলেও কিন্তু হাসান আল মামুন যাবেন। কেননা একটা দলে একাধিক সহকারী কোচ যাওয়ার বিধান রয়েছে। এবং একই কথা প্রযোজ্য গোলকিপার কোচ নুরুজ্জামান নয়নের ক্ষেত্রে। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী কোচ কিন্তু হচ্ছেন এই নুরুজ্জামান নয়ন। তাকে মালদ্বীপগামী দলে যেমন রাখা হয়েছে, একইভাবে রাখা হয়েছে সান মারিনো দলেও।
বাংলাদেশের ভবিষ্যৎ হেড কোচ যদি নতুন কোনো গোলকিপার কোচ বাফুফেতে নিয়ে আসেন, তাহলে হয়তো নুরুজ্জামান নয়নকে যেতে হতে পারে মালদ্বীপেও। আর যদি সেটা না পাওয়া যায়, তাহলে সান মারিনো দলেই যাবেন নুরুজ্জামান নয়ন। 23 মে শেষ হবে লিগ, তারপরেই কিন্তু আসলে ন্যাশনাল টিমের ক্যাম্প। তার আগেই 15 মের মধ্যে চূড়ান্ত করার কথা রয়েছে কোচ। সব মিলিয়ে বাফুফের ব্যস্ততা কিন্তু কমছে না, বরং বাড়ছে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।